স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একসাথে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে দেয়া ভিডিও বার্তায় একথা জানান তিনি। ভাঙনের চেষ্টা জাতীয় ঐক্যকে আরও মজবুত করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে শুরু হয় 2 দিনের জাতীয় সংলাপ। এই আয়োজনের উদ্বোধন করেন গণঅভ্যুত্থানে হতাহতদের স্বজনরা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এই সংলাপে ভিডিও বার্তা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে দরকার ঐক্য ও সংস্কার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একসাথে। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ভাঙন তৈরির ক্রমাগত চেষ্টা চালানোর কারণে আরও দৃঢ় হয়েছে জাতীয় ঐক্য। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। জুলাই আগস্টে শহীদদের আত্মদান অর্থবহ করতে ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে জোর দেন প্রধান উপদেষ্টা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি সংস্কারের পক্ষে, তবে নির্বাচন দিতে দেরি হলে সমস্যা বাড়বে, এমনটা জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট আয়োজনের দাবি দলটির। জামায়াত সহ অন্যান্য দলগুলো বলছে, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ঐক্য জরুরি, আর সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্যের উপর জোর দিয়েছেন সরকারের উপদেষ্টারা। এছাড়া সবার আগে জনগণকে স্বস্তি দিতে হবে বলে মত শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধানের। ঐক্য, সংস্কার ও নির্বাচনে জাতীয় সংলাপের প্রথম দিনে এসব কথাই বলেন তারা। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে 2 দিনের জাতীয় সংলাপ। অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, গণঅভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ছাত্রনেতা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশে তৈরি করতে হবে। সংস্কারটা করা আমাদের জরুরি, তার জন্য যে সময়টা দরকার সুনির্দিষ্টভাবে তাদের একটা মেয়াদ উল্লেখ করা দরকার। বক্তারা বলেন, সংস্কার বড় স্বপ্ন, নির্বাচনও দরকার, তবে আগে স্বস্তি দিতে হবে জনগণকে। জোর দেওয়া হয় রাজনৈতিক সংস্কারেও। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার, নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না, তাকে আইন শৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, তার চাকরির ব্যবস্থা নিশ্চয়তা না করে। বাংলাদেশের রাজনীতিটা কেমন হবে, সংবিধানটা কেমন হবে, নির্বাচনটা কেমন হবে, শুধু সেটাতে আমরা থাকব। এবং তার সঙ্গে এটাও বলবো যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বা রিপ্রেজেন্টেশন কেমন হবে, শুধু সেটা না, স্থানীয় পর্যায়ে ক্ষমতার ভিত্তি কেমন হবে। আমরা সংস্কারের বিষয়ে একমত হই, তাহলে কিন্তু একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই। প্রতিপক্ষ তখনই ভাবা হবে যখন আসলে আমরা মুখে বলি আমরা সংস্কার চাই, কিন্তু মনে মনে সংস্কারটা আসলে আমরা চাই। এখন অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলোর কথা বলছে এবং সূচনা করছে, কিন্তু প্রকৃতপক্ষে সংস্কার প্রক্রিয়া অগ্রসর হবে তখনই যখন রাজনৈতিক শক্তিগুলো এই বিষয়ে একমত হবেন এবং এগুলোকে এগিয়ে নিতে দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। এই আয়োজনে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখনও দেশের সব সেক্টরে ফ্যাসিবাদ বিদ্যমান। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় বিএনপি। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলমতের পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্য জরুরি। রাজনৈতিক দল মত চিন্তার পার্থক্য এক জিনিস, এটা থাকবেই।
পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকতো। দলের যেহেতু ভিন্নতা, মতেরও ভিন্নতা, কিন্তু জাতীয় কমন ইস্যুতে, জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা হীনমন্যতা দেখি। 2 দিনের এই জাতীয় সংলাপের সমাপনী দিনে অংশীজনদের মতামত নিয়ে প্রকাশ করা হবে ঘোষণাপত্র। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের শাসন প্রতিষ্ঠা করবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। চাকরিবিধি লঙ্ঘন করে আন্দোলনকারী আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠী স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি। ফলে রাষ্ট্রের সংস্কার হলে আমরা মনে করি সকলেই ন্যায় বিচার পাবে। বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, তাদের বিরুদ্ধেও খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। দণ্ডপ্রাপ্ত হলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। আর ভোটে অংশ নিতে বেগম জিয়ার আপাতত কোনো বাধা নেই বলেই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যখন একটি ফ্যাসিস্ট ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকে তখন নির্বাচন আর কোনো অধিকার নয়, বরং একটি প্রহসনে পরিণত হয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যৌক্তিকতার দাবিতে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। অনিয়ম আর কারচুপির দায়ে বিতর্কিত হয় বিগত সময়ের 3টি জাতীয় নির্বাচন। রাজধানীর এফডিসিতে সেই বিতর্কের রেশ ছড়িয়ে পড়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ মঞ্চে। একটা নির্বাচন তখনই গ্রহণযোগ্যতা পাবে যখন প্রাতিষ্ঠানিক সংস্করণ নিশ্চিত করা হবে। 40 লক্ষ মামলা স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি সম্ভব, সেটাকেই আমরা নব্য ফেসিজম বলছি মাননীয় স্পিকার। সেখানে ইস্টার্ন ইউনিভার্সিটির তার্কিকরা প্রস্তাব করেন অতীতের অপরাধীদের শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যৎ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। বিপক্ষে যুক্তি দেখান বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল জানান আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে। তিনি আরো বলেন দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, আইন বলে পারবে না। এ আইন শাশ্বত আইন, এ আইন 72 সালের পরের থেকেই চালু আছে, নতুন করে আইন সংশোধন করে বলতে হবে না। এ সময় বক্তারা অভিযোগ করেন আজ্ঞাবহ নির্বাচন ব্যবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন ব্যবস্থা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতীত নির্বাচন কারচুপির সাথে জড়িতদের আইনের আওতায় আনার পক্ষেও মত দেন তারা। তারা একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকারকে উপহার দিবেন বলে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করতে চাই। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। কথিত ভূমিহীন থেকে হাজার কোটি টাকার মালিক, ভদ্র ছেলে থেকে রাজনৈতিক দুর্বৃত্ত, তিনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। হলফনামা অনুযায়ী এমপি হওয়ার আগে তার কোনো স্থাবর সম্পত্তি ছিল না। এমপি মন্ত্রী হওয়ার পর ভোজবাজির মতো পাল্টে যায় শাহরিয়ার আলমের অবস্থা। বনে যান বিশাল ধনবান। রাজশাহী সহ উত্তরের কয়েকটি জেলায় কিনেছেন শত শত বিঘা জমি আর নিষ্ঠুরভাবে দমন করেছেন রাজনৈতিক প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বীদের। মাত্র 15 বছর, কথিত ভূমিহীন থেকে যেন জমিদার। করছে আলাদিনের চেরাগ, আর কিছু নয়, ক্ষমতার আশ্চর্য প্রদীপ। এতেই জ্বলে ওঠেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী। 2008 সালে হয়ে যান আওয়ামী লীগের এমপি। হঠাৎই বনে যান রাজনীতি, এরপর প্রতিমন্ত্রী। রাজশাহী 6 থেকে টানা 4 বারের এমপি শাহরিয়ার আলম। এর আগে এলাকায় পরিচিতি ছিল না শাহরিয়ারের। প্রথমবার এমপি হয়ে এলাকাবাসীর কাছে পান ভদ্র ছেলের ইমেজ। সময়ের ব্যবধানে মুছে যায় সেই ইমেজ, হয়ে ওঠেন রাজনৈতিক দুর্বৃত্ত। প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই দুর্নীতি, অপরাজনীতি ও নিষ্ঠুরতার অভিযোগ উঠতে থাকে তার বিরুদ্ধে। নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রাখতে পছন্দ করতেন না শাহরিয়ার আলম। দমিয়ে রাখেন আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব ও বর্ষিয়ান রাজনীতিকদের। আর মাথা তুলে দাঁড়াতেই দেননি বিরোধী দলকে।
চারঘাটের সাবেক ছাত্রদল নেতা মিলনের নামে দেন 31টি মামলা। 12 মাসে আমাকে 9 মাসে কারাগারে জীবনযাপন করতে হয়েছে। আমার পারিবারিক ভাবও, আমার একটা নিজের প্রথম যে স্ত্রী, সেও একটা এই কারণে, মামলার কারণে আসছে, অন্যজনের ঘর করছে। মিলনের মতোই অনেক ছাত্রদল, বিএনপি নেতা সহ প্রতিপক্ষের নামে মামলা দিয়ে করেন কোণঠাসা। অজস্র মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেখান থেকে আমিও বাদ যাই নাই। আমিও মোটামুটি 42টা মামলার আসামি। বাঘার ব্যবসায়ী গোলাম মোস্তফার 42 বিঘা জমি অর্ধেক দামে দখল করেন শাহরিয়ার আলম। 6 কোটি টাকা ব্যাংকে দিবে আর আমাকে 5 কোটি টাকা দিবে, এই মর্মে জমি বিক্রি করছিলাম। আমাকে 50 লাখ টাকা দিয়েছে, বাকি টাকা আর দেয়নি। 2010 সালে ঠাকুরগাঁয়ের চৌধুরীহাট এলাকায় 25 বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। অভিযোগ, প্রভাব খাটিয়ে পাশের আরও 10 বিঘা জমি তিনি দখল করেন। সেখানে বাংলো বাড়ি, গরুর খামার করে তুলেছেন। এছাড়া নাটোর, ঈশ্বরদী, লালমনিরহাটেও শত শত বিঘা জমি কিনেন শাহরিয়ার আলম। না, এই যে আপনাদের খামারটার নাম কি? নর্থ বেঙ্গল এগ্রো ফার্ম লিমিটেড। শাহরিয়ার আলম জমির মালিক, 11.5 একর জমি। শাহরিয়ার আলম নিজের রেনেসা গ্রুপের নামে নেন দুরন্ত টিভি, রেডিও ঢোল এবং রাজশাহীতে বারিন মেডিকেল কলেজ। 2 স্ত্রী ও সন্তানের নামে শত শত কোটি টাকার সম্পদ। ঢাকার গুলশানে নিজের নামে 2টি, ছেলের নামে 1টি এবং দ্বিতীয় স্ত্রী লেনির নামে নিয়েছেন 3600 স্কয়ার ফিটের রাজকীয় ফ্ল্যাট। নির্বাচনী এলাকা চারঘাটে পোশাক কারখানা স্থাপনের আশা দিয়ে সিনেমা হলের জায়গা সহ কম দামে কোটি কোটি টাকার জমি কেনার অভিযোগ শাহরিয়ার আলমের বিরুদ্ধে। বাস্তবে কোনো কারখানা হয়নি সেখানে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, চাকরি ও বদলি সহ নানামুখী বাণিজ্যের অভিযোগ শাহরিয়ার আলমের বিরুদ্ধে। কয়েকটি দেশে ব্যবসা খুলে বিনিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় শাহরিয়ার আলম ও তার স্ত্রী সন্তানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। যদিও গুঞ্জন রয়েছে রাশিয়ায় চলে গেছেন তিনি। শাহরিয়ার আলমের বাবার দাবি, ব্যবসার মাধ্যমে সম্পদ করেছেন তার ছেলে। ও তো ব্যবসা করে, কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তার টাকা থাকতে পারে না, সে জমি কিনতে পারে না। আবহাওয়া চেঞ্জ হয়েছে, একটা মিথ্যা অভিযোগ দিয়ে চাইলেই হবে। 2008 সালে হলফনামায় নিজেকে ভূমিহীন দেখান শাহরিয়ার আলম। উল্লেখ করেন নামমাত্র সম্পদের, আর ঋণ দেখান 76 কোটি টাকার বেশি। পরবর্তীতে এই ঋণ শোধ দেখিয়েও হলফনামা অনুযায়ী তার সম্পদ বেড়েছে অনেক গুণ। 2008 থেকে 2024-এ বার্ষিক আয় বেড়েছে 97,73,000 থেকে 7,92,00,000, আর অস্থাবর সম্পদ 2,32,00,000 থেকে বেড়ে হয়েছে 89,24,00,000। স্থাবর সম্পদ 0 থেকে 15 বছরে হয় 5,80,00,000 টাকার। অবৈধ সম্পদ বাজেয়াপ্ত সহ কঠোর শাস্তির আওতায় আনার দাবি নাগরিক সমাজের প্রতিনিধি। ক্ষমতার মসনদে মহীয়ান হয়ে তিনি তখন জনসেবকের পরিবর্তে আত্মসেবায় নিবেদিত হন এবং সম্পদের পাহাড় গড়ে তোলেন। শাহরিয়ার আলমের আরানির বাড়িসহ তার সম্পদ থাকা বিভিন্ন এলাকায় গিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 20 টাকা। 31-এ চাহিদা বাড়ায় এর কারণ বলছেন বিক্রেতারা। সরবরাহ বাড়ায় কমেছে আলু, দেশি পেঁয়াজের দাম, কিছুটা স্বস্তি সবজিতে। তবে দাম বাড়িয়েও সংকট কাটেনি সয়াবিন তেলের। স্থিতিশীল আছে ডাল ও চিনির বাজার। দুদিন আগেও ব্রয়লার মুরগি ছিল 200 টাকা কেজি। বিক্রেতারা বলছেন চাহিদা বাড়ায় কেজিতে দাম বেড়েছে 20 টাকা। দাম কিছুটা বেড়েছে সোনালী মুরগিরও, তবে ডিম বিক্রি হচ্ছে আগের দরেই। 140 টাকা ডর্জন আমরা ডিম বিক্রি করতেছি। 2 দিনের ব্যবধানে মুরগির দাম এখন 20 টাকা বেড়ে গেছে। আমরা জনসাধারণ অনেক কষ্টে ভোগান্তিতেই আছি। 31 এবং নিউ ইয়ার এই সমস্ত উপলক্ষে কিছুটা বাজারটা উদ্যমুখী। বাজারে এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের। খুচরা বিক্রেতাদের অভিযোগ, বাড়তি দাম দিয়েও চাহিদা মতো তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। মনে হয় সংকট তারা তৈরি করে রাখছে, ঠিক আছে, কিন্তু বাজারে ক্রেতাদেরকে আমরা তেল দিতে পারতেছি না, তেল নিয়ে খুবই সমস্যা। বাজারে খোলা চিনি 120, মোড়কজাত চিনি 125, আর ডাল বিক্রি হচ্ছে 105 থেকে 130 টাকা কেজি দরে। চিনি বিক্রি করতেছি খুচরাটা 120 টাকা কেজি, মুসুরি ডাল ছোটটা হয়েছে 130 টাকা কেজি, আর বড় মুসুরি 105 টাকা কেজি। স্বস্তি ফিরতে শুরু করেছে নতুন আলু আর দেশি পেঁয়াজে। বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। ক্রেতার নাগালে ফিরছে সবজির দামও। মূলা 30, শিম ও বেগুন 50 থেকে 80 টাকা কেজি, আর ফুলকপি 25 থেকে 30, বাঁধাকপি প্রতিটি মিলছে 30 থেকে 40 টাকায়। মিষ্টি কুমড়া 40 টাকা, ধনিয়া পাতা 10 টাকা আড়ি হয়ে আছে, মরিচ দাম 600 টাকা কেজি হয়েছিল, আর মরিচ হয়ে আছে 60 টাকা 50 টাকা কেজি হয়ে আছে। সবজি একদম পানির দাম হয়ে গেছে। আমরা চাই বাজার এই দাম থাক,
বা একটু উঠানামা করুক। চাহিদা বাড়ায় কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। সাগর পাহাড়ের সৌন্দর্য উপভোগে সেখানে এখন লাখো মানুষের ঢল। তবে বিপুল লোক সমাগমে সুযোগে চলছে গলাকাটা বাণিজ্য। হোটেল মোটেলে ভাড়া বেড়েছে দ্বিগুণ, খাবারের হোটেলগুলো নিচ্ছে বাড়তি দাম। প্রশাসনের নজরদারি না থাকায় এমন অব্যবস্থাপনা অভিযোগ যখন পর্যটকদের, তখন হোটেল মালিকরা দাঁড় করাচ্ছেন ভিন্ন যুক্তি। পাহাড়, সমুদ্র ও বিস্তৃত বালিয়াড়ির বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজার। 25শে ডিসেম্বর বড়দিন এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ঘিরে ঢল নেমেছে পর্যটকের। তবে অনেকে কক্ষ না পেয়ে ছুটছেন এক হোটেল থেকে আরেক হোটেলে। এর সুযোগে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। কেউ কেউ তাই ব্যাগ নিয়ে চলে গেছেন সৈকতে। রেস্তোরাঁর খাবার এবং যানবাহনের ভাড়াও নেওয়া হচ্ছে বেশি। এরপরও কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকরা। বর্তমান হোটেল ভাড়া আগের চেয়ে 3 গুণ বেশি, খাবারের দামও বেশি। কিছু কিছু হোটেলে রিজনেবল প্রাইস রাখছে এখনো। সমুদ্রে সবারই ভালো লাগে, সমুদ্র একটা অনেক সুন্দর একটা জায়গা। কক্সবাজারকে পছন্দ, সমুদ্র পছন্দ করি, যার জন্য দেশের অন্য কোথাও না গিয়ে আমি বারবার সমুদ্রের কাছে ছুটে আসি এবং সমুদ্র উপভোগ করতে আমার খুব ভালো লাগে। হোটেল মোটেল মালিকদের দাবি, দালাল চক্রের অপতৎপরতায় তৈরি হয়েছে কৃত্রিম সংকট। যদি হোটেল মোটেল এবং আবাসন এবং পর্যটক স্পট হিসেবে তোলা হয়, তাহলে এখানে যে চাপটা রয়েছে এবং পর্যটকদের আগমনের যে মৌসুমে যে হোটেল মোটেলের সংকট হয়, সেটা অনেকাংশে পুষিয়ে যাবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ডিসেম্বর ছাড়া অন্যান্য মাসে 50% ডিসকাউন্ট দেয়, কিন্তু তারা এই ডিসেম্বর জানুয়ারি থেকে তারা ডিসকাউন্ট আসলে দেয় না বললেই চলে। এই জন্য তাদের আমার মনে হয় আর কি হয়তো পর্যটকের এটা একটু বেশি মনে হয়। পর্যটকদের দুর্ভোগ কমাতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো দরকার বলে মনে করেন স্থানীয়রা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। টানা 4 দিন ধরে পঞ্চগড়ের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হালকা কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষজনের কষ্টও বেড়েছে। কয়েকদিন ধরেই উত্তরের এই জেলাতে হালকা কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে দেখা দিচ্ছে হালকা কুয়াশা, আর সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় কনকনে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী ও দিনমজুরেরা। কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকে কাজ না পেয়ে ফিরে গেছেন। এছাড়া ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। চীনের মহাপ্রাচুর নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই, কারণ মানুষের হাতে নির্মিত এটি পৃথিবীর সবথেকে বড় স্থাপত্য। সেজন্য বিশ্বের 7ম আশ্চর্যের এই স্থাপত্যটিতে সারা বছরই ভিড় লেগে থাকে দর্শনার্থীদের। বেজিং থেকে ফিরে আরও জানাচ্ছেন ইশরাত জাহান উর্মি। এ যেন সত্যি এক মহা আশ্চর্য। মানুষের তৈরি প্রাচীর, ইট, কাঠ আর পাথর দিয়ে। 2300 বছরের পুরনো এই মহাপ্রাচীরের দৈর্ঘ্য 6300 কিলোমিটার। এতটাই চওড়া এই প্রাচীর যে এখানে ঘোড়সওয়াররা কুচকাওয়াজ করতে পারবেন। উত্তরের মঙ্গোলিয়ার শত্রুদের থেকে দেশ রক্ষার উদ্দেশ্যেই চীন তৈরি করেছিল এই প্রাচীর। বেইজিংয়ে ডিসেম্বর মাস, কনকনে ঠান্ডা, তবু ভিড় সাধারণ পর্যটকদের। ঐতিহ্যবাহী পোশাক পরে আসছেন চীনা নারীরা। অনেক টাওয়ার, সেতু আর সিঁড়ি নিয়ে এই প্রাচীর। যুদ্ধ ঠেকাতে বহু বছর আগের এই প্রাচীর এখন আকর্ষণ পর্যটকদের কাছে। গ্রেট ওয়াল প্রাচীর আমরা ছোটবেলা থেকেই বইতে পড়ে আসছি, 7ম আশ্চর্যের একটি। তো আজকে সশক্তি দেখতে পারলাম, এটি মহা আনন্দের। এবার দিয়ে আমি দ্বিতীয়বারের মতো গ্রেট ওয়ালে এলাম। আমার অত্যন্ত ভালো লাগছে। আমি খুবই উপভোগ করছি, আমার খুব ভালো লাগছে এখানে এসে। তবে গ্রীষ্মে পর্যটকদের আনাগোনা বেড়ে যায় অনেক বেশি। বিশ্বজুড়ে যুদ্ধবিগ্রহ এখনও টিকে থাকলেও এটি হয়েছে 7ম আশ্চর্যের একটি। আর তাই তো সারা বিশ্ব থেকে প্রতিদিনই হাজার হাজার, কখনো কখনো লাখ লাখ মানুষও আসে এই প্রাচীর দেখতে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বেইজিং, চীন। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।